ও আচ্ছা আচ্ছা, যেটা সবার প্রথমে করা হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো দেখো, দেখতে পাচ্ছ আমার ডিসপ্লেটা? হুম, আচ্ছা, দেখা যাচ্ছে তো। দেখো এখানে একটা জিনিস, যদি রিসার্চ থেকে বেসিক কোশ্চেন যদি আসে, তাই না, তাহলে রিসার্চের মিনিংটা আসলে আসতে পারে। মানে রিসার্চ মিনিংটা কি, আর রিসার্চ যে ওয়ার্ডটা সংগঠিত হয়েছে কটি এর মধ্যে ওয়ার্ড দিয়ে এটি করা আছে, তাই না? তাহলে আমরা দেখছি যে রিসার্চ এর দুটো ট্রাম, একটা রি আর একটা হচ্ছে সার্চ। রি অ্যান্ড সার্চ মিলে হচ্ছে তোমার রিসার্চ। তাহলে রিটা কি? রি বলতে চাইছে যে ধরো কেউ একজন আগেই কোনো একটা বিষয়ে রিসার্চ করেছেন, তাই না? হতেই তো পারে যে একটা বিষয়ে তুমি রিসার্চ করে গেছো, তাহলে তুমি যে বিষয়ে রিসার্চ করেছো সেটাতে কি অন্য কেউ চাইলে রিসার্চ করতে পারে না? হ্যাঁ, কি বলো? পারে। তুমি যেটা পারে। রিসার্চ করেছো সেটাতে অন্য কেউ চাইলেই কিন্তু রিসার্চ করতে পারে। তোমার রিসার্চে যে গ্যাপগুলো থাকবে না, সেই গ্যাপগুলোকে আমি ধরে নিয়ে, বা তোমার রিসার্চের কোনো একটা খুঁত যদি আমি ধরে নিই, হয়তো সেটাকে আমি সংশোধন করছি, বা আমি সেটাকে আপডেট করছি যে হ্যাঁ, এটা এই রুলসটা আপডেট করলাম, বা এই জিনিসটা এটা হওয়া উচিত, এর আরও এই সব দিকগুলো তুলে ধরা উচিত ছিল যেটা আগে রিসার্চ হয়নি, পরবর্তীকালে হয়েছে, তাই না? তাহলে রি মিন্স বলছে এগেন, রি মিন্স এগেন, এ নিউ অর ওভার এগেন। মানে রি মানে কি, বারংবার কোনো একটা বিষয়ে তুমি রিসার্চ করতেই পারো, বারংবার করতে পারো, তাই না? যখন আমরা কোনো মেডিকেল সায়েন্সে বলি বা ইঞ্জিনিয়ার সায়েন্স, অ্যাস্ট্রোনটের কোনো একটা বিষয় বলি, তারা একটা বিষয়ে কিন্তু একবার রিসার্চ হয় না, বহুবার হয়, তাই না? একজন তাত্ত্বিক রিসার্চ করেন না, বহু তাত্ত্বিক রিসার্চ করেন একই বিষয়ের উপরে, তাই না? এখন যেমনি যদি বলো যে কারেন্টলি যারা অ্যাস্ট্রোনট আছে তারা যেমন ব্ল্যাক হোল, তাই না, শুনেছো তো নাম? তাহলে ব্ল্যাক হোল নিয়ে স্টিফেন হকিন্স রিসার্চ করে গেছে। তাহলে এখন নতুন যারা প্রজন্মের বিজ্ঞানী তারাও কিন্তু এই ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করছেন, বারংবার চলছে ওই বিষয়টার উপরে রিসার্চ। অ্যালবার্ট আইনস্টাইন ওটার উপরে তথ্য দিয়ে গেছে, তাই না? কি বেশ, রুলসটা ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এই যে কোনো একটা বিষয়ে বারংবার যখন রিসার্চ হবে, তুমি বিষয়টাকে বারংবার তুলে ধরার চেষ্টা করছো, তাই না? এবং কিভাবে তুমি বারংবার যে রিসার্চটা করছো, কিভাবে? বলছে সার্চ। সার্চটা তাহলে কি? বলছে মিনস টু এক্সামাইন ক্লোজলি অ্যান্ড কেয়ারফুলি। তুমি বিষয়টাকে খুব কাছে থেকে ক্লোজলি, তাই না, কেয়ারফুলি তাকে এক্সামাইন করছো, এবং সেটা কি হবে? সেটা হবে কেয়ারফুল, একটা পেটেন্ট থাকবে, তার একটা সিস্টেমেটিক স্টাডি হবে, তাই না? একটা সিস্টেমেটিক স্টাডি হবে। তারপরে সেটা কিসের উপরে ভিত্তি করে হবে? সেই রিসার্চটা যে সিস্টেমেই করো বা যে বিষয়ের উপরেই রিসার্চ করো, সেটা একটা কি নলেজের বেসিসে হবে, তাই না? কোনো একটা জেনারেলাইজেশনের বিষয়ের উপরে, ফ্যাক্টের উপরে নির্দিষ্ট করে হবে। এটাই হচ্ছে রিসার্চের টোটাল মিনিং। রিসার্চ, রিসার্চের ভিতরেই লুকিয়ে আছে। রি মানে বারংবার, এবং রিসার্চ মানে কেয়ারফুল। এটা কেয়ারফুলি একটা পেটেন্ট অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি বেসিস অফ ইওর জেনারেল নলেজ, তাই না? বা কিছু তথ্য থাকবে, ম্যাটেরিয়ালস থাকবে, বুকস থাকবে, রিসোর্সেস থাকবে, সেটার উপরে একটা ডেপথ স্টাডি করা, তাই কি না? দেখো এবার ইন্টারভিউ বোর্ডে তোমাকে রিসার্চ মিনিংটা অনেক সময় পিএইচডির ক্ষেত্রে কিন্তু রিসার্চ মিনিংটাই ডাইরেক্ট জিজ্ঞেস করা হয় যে রিসার্চ মিনস কি, তাই না? তাহলে আর ভুল হবে?
রিসার্চ মানে কোনো একটা বিষয়ে তুমি বারবার খোঁজ করছো, তাই না? এবং সেটা কিভাবে, একটা সিস্টেমেটিক স্টাডি করছো, তোমার কাছে তথ্য আছে, তাই না, তোমার সেই বিষয়ের উপর একটা নলেজ আছে। এটাই হচ্ছে একটা ডেপথ স্টাডি হবে যে বিষয়টা, এবং নতুন যে বিষয়গুলো উঠে আসবে সেটাকে আমি কি বলবো, একটা রিসার্চ। তাহলে কি রিসার্চের কোনো নির্দিষ্ট স্টেপ নেই? কি বলো? রিসার্চের অনেক স্টেপ আছে, সেই স্টেপগুলো স্টেপ আছে। ফলো করে তোমাকে রিসার্চটা করতে হবে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে একজন টিচারকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে পিএইচডি টিচারকে, যে স্যার রিসার্চ মানে কি? তো উনি বলেছিলেন যে রিসার্চ হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম। রিসার্চ মানেই হচ্ছে, মানে এক কথায় যদি বলা যায়, রিসার্চ মানে হচ্ছে প্রবলেম। তোমার কাছে একটা প্রবলেম আছে এবং তুমি সেই প্রবলেমের সলিউশন খুঁজছো। বিষয়টা ভালো করে বোঝো। রিসার্চ মানে হচ্ছে একটা প্রবলেম, এবার প্রবলেমের তুমি একটা সমাধান খুঁজছো, সেটাই হয়ে যাবে রিসার্চ টপিক। এবং সেটা তোমাকে একটা সিস্টেমেটিক স্টাডি করতে হবে এবং তোমার প্রবলেমগুলোর একটা সমাধান নির্ণয় করতে হবে। সেটাই হচ্ছে রিসার্চ বলা যাবে তাকে। এবং সেটা অবশ্যই একটা স্বীকৃতির প্রয়োজন আছে, তাই কি না? একটা স্বীকৃতির প্রয়োজন আছে, একটা প্রতিষ্ঠান থেকে তোমাকে বিষয়টা রিসার্চ করতে হবে, তাই কি না? এবার তুমি যদি ধরো, আচ্ছা কেউ যদি তাহলে কি চাইলেই পারে রিসার্চ করতে পারে? কি মনে হয়? তোমরা এখন মাস্টার্স কমপ্লিট করবে, তোমরা কি চাইলেই রিসার্চ করতে পারো? যারা সিস্টেমটাকে ফলো করবে তারাই করতে পারবে। হ্যাঁ। আমি আমি কিন্তু চাইলে একটা বিষয়ে রিসার্চ করতে পারি না, তুমি চাইলেও পারবে না, কারণ আমাদেরকে সেই সিস্টেমের মধ্যে যেতে হবে, তাই না? আমাদেরকে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে, সেখানে কোনো একটা গাইডের আন্ডারে আমাদেরকে রিসার্চটা করতে হবে। আমাদের মধ্যে এলিজিবিলিটিটা আছে, কিন্তু আমাদেরকে একটা গাইড দরকার, একটা প্রতিষ্ঠান দরকার। আচ্ছা, তাহলে আমরা যে পেপারগুলো পাবলিশ করি, তাই না, আর্টিকেল লিখি, তাই না, রিসার্চ আর্টিকেল বলো, এমনি শুধু আর্টিকেল বলে অনেক সময়, এইগুলো যে আমরা পাবলিশ করি, তাহলে এগুলো কি রিসার্চ নয়? এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো কি হচ্ছে বলতো? ছোট হ্যাঁ, এগুলো রিসার্চ ছোট না। ম্যাটার। হ্যাঁ, এগুলো এক ধরনের স্টাডি। তুমি একটা বিষয়ের উপরে পড়াশোনা করেছো এবং সেই বিষয়ের উপরে তোমার পয়েন্ট অফ ভিউ তুলে ধরছো, তাই না? কোনো একটা বিষয়কে ভালোভাবে, তুমিও, এটারও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে হয়, সেটার উপরে তুমি পয়েন্ট অফ ভিউ তুলে ধরছো, এটা হচ্ছে রিসার্চ আর্টিকেল। ওটার একটা স্টেপ আছে, তোমাকে টাইটেল লিখতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে, তাই না? তারপরে দিতে হবে তোমাকে অ্যাবস্ট্রাক্ট দিতে হবে, পরপর ইন্ট্রোডাকশন দিলে, পরপর স্টেপ বাই স্টেপ, শেষে কনক্লুশন দিলে, রেফারেন্স দিবে, তাই কি না? ওটা হচ্ছে আর্টিকেলের সিস্টেম। আচ্ছা চলো, এবার আমরা একটু এগিয়ে যাই। দেখো, এবার দেখো রিসার্চের কি বলছে, যে কিছু উদ্দেশ্য আছে, অবজেক্টিভ অফ রিসার্চ, তাই না? এটা যদি ডিটেলসে পড়ো ভেতরে ঢুকে, তাহলে বুঝতে পারবে কত সুন্দরভাবে লেখা আছে। অবজেক্টিভ অফ রিসার্চ মানে কি, অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছি যে রিসার্চ করার কি কি উদ্দেশ্য, তাই না, আমাদের অবজেক্টিভ কি কি থাকে। তাহলে এখানে বলছে যে কোনো একটা বিষয়ে তুমি যেমন নতুন কিছু জানতে চাইছো, তাই না? কোনো একটা বিষয়ে তুমি জানতে চাইছো, কোনো একটা বিষয়ে তুমি সিস্টেমেটিক্যালি স্টাডি করতে চাইছো, তাহলে রিসার্চের উদ্দেশ্য কি কি হওয়া উচিত? মানে কেউ যদি একটু জেনারেল ভাবে বলতে পারে তোমাদের মধ্যে, যে স্যার হ্যাঁ এটা হওয়া উচিত। আর কোনো বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে জানা, হ্যাঁ, হয়তো হ্যাঁ, মানে সঠিক জ্ঞান আহরণ করা। গুড। আর
তারপরে ধরো যে পরিস্থিতিতে জিনিসটা আছে, কোনো একটা ধরো পরিস্থিতির মধ্যে আছে, মেডিকেল সায়েন্সে যেমন অনেক কিছু আপডেটেড হয়, নতুন নতুন ইনোভেশন হচ্ছে, হচ্ছে না বলো? এখন অপারেশন ডাইরেক্ট হাতে কেটে না করেও মাইক্রো সার্জারি করে করা হচ্ছে। তাহলে এগুলো কি একটা, বলবে না যে এগুলো একটা প্রবলেম ছিল, এগুলোকে একটা সমাধান করা হয়েছে, তাই না? আর এই যে এখানে দেখো লেখা আছে, এনকাউন্টার প্রবলেম অ্যারাইজিং ইন ডে টু ডে লাইফ। এর অবজেক্টিভ কি? আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলোর সমাধান খোঁজা রিসার্চ মানে, তাই কি না? এবার সেটা দেখো শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, তারপরে সায়েন্সের দিক দিয়ে হতে পারে, তাই না, ইনোভেশনের দিক দিয়ে হতে পারে, কোনো রকম দার্শনিক চিন্তা ভাবনা হতে পারে, সমস্ত কিছুই প্রবলেম, এবং সেই প্রবলেমের ডে টু ডে লাইফে যে আমাদের সমাধানগুলো হয় এগুলোর জন্যই রিসার্চ করা হয়, তাই না? তারপরে বলছে তোমার আপডেট রাখা, টাইম টু টাইম প্রত্যেকটা বিষয়কে কি আপডেট থাকতে হবে, তাই না? এটা বলছে। এছাড়া তোমার বলছে যে কোনো একটা ধরো, তুমি যদি তোমার ছাত্রদের, কথার কথা, তুমি ধরো টিচার, তুমি একটা স্কুলে গেলে, সেই স্কুলের ছাত্রদের পারফরমেন্স খারাপ, প্রত্যেকটা ক্লাসে ছাত্রদের পারফরমেন্স খারাপ। আচ্ছা, এবার আমাকে বলো, অ্যাজ এ টিচার তোমার রিসার্চের উদ্দেশ্য কি হওয়া উচিত? যদি ওই স্কুলকে ঠিক করার উদ্দেশ্য থাকে তোমার, যে হ্যাঁ আমি স্কুলটাকে পাল্টে দেব, তাহলে তোমার কি কি উদ্দেশ্য হবে? তুমি কোন কোন বিষয়গুলো দেখবে? আর বাচ্চাগুলো কেন এরকম, সেটা আগে কারণ অনুসন্ধান হ্যাঁ, করে। বাচ্চাগুলো কেন এরকম পরিস্থিতি, ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, তাই না? যে তোমার কলিগগুলো আছে বা যারা টিচার আছে তারা কেমন, আচ্ছা তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন, স্কুলের আশেপাশের পরিবেশ কেমন, তাই না? এগুলো সবই তো দেখার চেষ্টা করবে, এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখার চেষ্টা করবে, ইকোনমিক অবস্থা দেখার চেষ্টা করবে, তাদের যারা প্রাইমারি এডুকেশন পেয়ে হয়তো হাই স্কুলে আসছে, সেই স্কুলগুলো কেমনভাবে পড়ানো হয়, তোমাকে টোটাল স্টাডিটা করতে হবে। কারণ তোমার কাছে প্রবলেম হচ্ছে এইটা, যে ছাত্ররা একটা ডিসিপ্লিনের মধ্যে নেই, না পড়াশোনায় আছে, না কোনো রকম ব্যবহারিক ডিসিপ্লিন, সমস্ত কিছু ঠিক করতে হবে। তাহলে তোমাকে এর উপরে রিসার্চ করতে গেলে তোমাকে সমস্ত তথ্য কিন্তু জানতে হবে, তাই না? এছাড়াও তোমাকে কি কি জানতে হবে? এডুকেশন পলিসি জানতে হবে, তাই কি না? টিচিং জানতে হবে, কমিউনিকেশন জানতে হবে, এই সমস্ত বিষয়ের উপর একটা তোমাকে স্টাডি করতে হবে। এটাই হচ্ছে ধরো, যদি বলা হয় এডুকেশন ফিল্ডের উপর একটা রিসার্চ, তাহলে একটা কি থাকবে, রিসার্চের উদ্দেশ্য যদি হয়, তাহলে ফার্স্টে তোমার কাছে একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমের তুমি সমাধান খুঁজছো, তাই না? অবশ্যই সেই প্রবলেমের সমাধান আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেই হতে পারে, সেটা যেখানে খুশি হতে পারে, তাই না? এটাই বলছে উদ্দেশ্য, তোমার অবজেক্টিভ অফ রিসার্চ। ওকে, তারপরে দেখো আরো আছে এখানে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার কোন দিক দিয়ে বলছে এই উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যগুলো বলছে তোমার যে সিচুয়েশন অনুযায়ী, তাই না? যেমন বলছে টু আন্ডারস্ট্যান্ড এনি পার্টিকুলার ফেনোমেনন অর প্রবলেম, টু অ্যানালাইসিস কজ অ্যান্ড এফেক্ট। কোনো একটা পার্টিকুলার প্রবলেম বা কোনো একটা বিষয়কে তুমি বুঝতে চাইছো, তাই না? তার কি ভালো দিক, কি খারাপ দিক, তাই না? এটা করলে তার পরিস্থিতি পরবর্তীকালে কি হবে, এই সমস্তগুলো যদি, এটা অনেক রকম দিক দিয়েই বলা আছে তোমার, সামাজিক হোক, মেডিকেল সায়েন্সের হোক, সমস্ত দিক দিয়েই এই উদ্দেশ্যগুলো বলছে, মানে এগুলো হচ্ছে মেন উদ্দেশ্য, সব রিসার্চের মেন উদ্দেশ্য, তাই না? তার কোনো একটা স্টাডি যে করছো যে বিষয়ের উপরে, তাই না, সেই ফ্যাক্টটাকে তুমি তুলে ধরতে চাইছো, যে বিষয়টার উপর একটা জেনারেলাইজেশন করছো, তার ভ্যালু কি, তাই না? তারপরে সলিউশন, প্রবলেম আছে, প্রবলেমের কি কি সলিউশন তুমি খুঁজে পাচ্ছ সেগুলো তুলে ধরলে, তাই না? কোনো একটা পার্টিকুলার প্রিন্সিপাল আছে, একটা প্রিন্সিপাল আছে, তাই না? যদি ধরো পলিটিক্যাল সায়েন্সের দিক দিয়ে ন্যায় নিয়ে অনেকেই আলোচনা করেছেন,
তাই কি না? এই যে একটা প্রিন্সিপাল তুমি ন্যায়ের একজন করে রেখেছিলে, ন্যায়ের যে তিনজন তাত্ত্বিক আমরা পড়ি, কাকে কাকে পড়ি? জন রলস, জন রলস, রুশো, আর একজন প্লেটো। জন প্লেটো। জন লক আছে, তাই না? স্যার প্রথম দিকে প্লেটো তো তো আছে স্যার। প্রথম দিকে তো প্লেটোর পর থেকে তো এরা আসছে, তাই না? প্লেটোকে নিয়ে ওরা করছে, রিসার্চ করছে। তাহলে দেখো, একজন যে একটা থিওরি তুলে ধরলো, তাই না, তার পরবর্তীকাল থিওরিটি কি থেমে আছে? সেটা নিয়ে দেখো আবার আলোচনা হচ্ছে। আবার দেখো রবার্ট নজিক, এখনকার তাত্ত্বিক, তিনি আবার কাদের থিওরিকে, জন লক, ওদের থিওরিকে ভেঙে তুলে ধরছেন, তাই না? তাহলে এইটা থামবে না, থিওরির একটা সিস্টেম আছে। তুমি থিওরি একটা তুলে ধরলে, এবার ওই থিওরির বেসিসে তুমি যেটুকু ভাবনা চিন্তা দিয়ে গেছো, সেটার ফ্যাক্টের উপরে অনেকে চাইলে রিসার্চ করতেই পারে। বুঝেছো? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস বলছে যে রিসার্চে তুমি যদি লক্ষ্য করো, বলছে 5টা ডাব্লু অ্যান্ড 1 H আছে। কেমন? বলছে যেমন এগুলো হচ্ছে প্রবলেম সেন্ট্রিক। ওকে, বলছে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ। জেনারেলি রিসার্চে এই কটার কাজ কি? হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, তাই না? দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, নিচে যদি দেখো ভালো করে দেখো, বলছে প্রচুর মানুষ, প্রচুর মানুষ এটা লক্ষ্য করেছে, দ্য অ্যাপেল ফল, গাছ থেকে আপেল পড়ে যায়, তাই না? প্রচুর মানুষই তো দেখেছে এটা, পৃথিবীতে যারাই মানুষ তারাই দেখেছে যে গাছ থেকে কোনো ফল সেটা নিচেই পড়ে, তাই কি না? আচ্ছা, এই বিষয়টা তো অনেক মানুষই দেখেছে, তার মধ্যে আরেকজন বিশেষ মানুষ সেটা দেখেছিলেন, কে? নিউটন, তাই না? তাহলে এই নিউটন ব্যক্তি, তিনিই কিন্তু কোশ্চেন করেছিলেন যে হোয়াই, তাই না, কেন আপেল নিচের দিকেই পড়ছে, তাই না? কেন আপেলটা গাছ থেকে খসে গিয়ে ওপরের দিকে যাচ্ছে না? এটা কোশ্চেনটা প্রথম কে করলো? দেখেছিল তো প্রচুর মানুষ, তাই না? নিউটন করেছিল। নিউটন। হ্যাঁ, তাহলে সেই নিউটন যদি এটা জিজ্ঞেস না করতো হোয়াই, তাই না, ন্যাপেল যদি, এই নিউটন যদি না জিজ্ঞেস করতো যে হোয়াই, হোয়াই অ্যাপেল ফল ইন গ্রাউন্ড, তাই না, তাহলে কিন্তু যদি এই কোশ্চেনটা ওনার মাথায় যদি না আসতো, আমরা কিন্তু কোনোদিন ল অফ গ্র্যাভিটেশন পেতাম না। পেতাম? নিউটনের আগেও প্রচুর মানুষ দেখেছিল, কিন্তু এই যে অ্যাপেল পড়ে যাওয়ার যে সিদ্ধান্তটা, এটা কেন হচ্ছে, এটা নিউটন রিসার্চ করলেন যে এটার গ্র্যাভিটির কারণে হচ্ছে, তাই না? তখন আমরা এই গ্র্যাভিটির বিষয় সম্পর্কে জানতে পারলাম। এই গ্র্যাভিটি যখন জানতে পারলাম, তারপরেই আমরা বলে নিউটনের 3টে রুলস আছে, হ্যাঁ, তারপরে নিউটনের ওই 3টে রুলসের উপরে নির্ভর করেই কিন্তু এই রকেট, বিমান, যাবতীয় যে সমস্ত চলমান বস্তু, সেগুলো কিন্তু সেই রুলস ফলো করেই চলে, তাই না? তাহলে দেখো এই রিসার্চে এই কটা হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, তাই না? এবার তুমি বলতেই পারো, তুমি একটা কোনো জিনিস প্রবলেম দেখছো, তুমি কোশ্চেন তুললে হোয়াই বা হাউ, কিভাবে এই কাজ জিনিসটা হচ্ছে বা কেন হচ্ছে, তাই না, বা এটা কে করছে। তাহলে যখন তুমি এই কোশ্চেন করবে এবং প্রবলেমের যে সমাধান খোঁজার চেষ্টা করবে সিস্টেমেটিক ওয়েতে, সেটাই হয়ে যাবে কি রিসার্চ, তাই না? ক্লিয়ার হলো? বুঝতে পারলে ব্যাপারটা? এই অবধি বলো, রিসার্চ মানে কতটুকু ঢুকলো মাথায়, মানে সারমর্ম অ্যাকচুয়ালি যদি বলা হয়, তাহলে রিসার্চ কি, কে বলবে একটু আধটু? রিসার্চ হচ্ছে পুনরায় গবেষণা, যে গবেষণা আগে হয়েছে
হ্যাঁ সেখানে যে মানে নতুন করে একই বিষয়ের উপরে আবার গবেষণা, হ্যাঁ এবং সেক্ষেত্রে রিসার্চ গ্যাপ গুলো খুঁজে বের করা, যেগুলো হুম, আগের জন করেনি, সেই ত্রুটিগুলো তুলে ধরার মধ্যে নিজের সমাধান করা। হ্যাঁ এটাও, আর এটাকে একটু মডিফিকেশন। স্যার নতুন নতুন জিনিসও তো নিয়ে গবেষণা হ্যাঁ করা হ্যাঁ যায় স্যার। এটাই তো বলছি, এখানে একটু মডিফিকেশন করতে পারো লোকেশ। কি না তো, তুমি নতুন বিষয় সম্পর্কেও রিসার্চ করতে পারো, কেউ যে করে গেছে সেটা না। রিসার্চ মানে একটা তোমার প্রবলেম এবং সেটার একটা সমাধান। আবিষ্কার, রিসার্চ মানে আবিষ্কার স্যার কোনো একটা হ্যাঁ বিষয় সম্পর্কে। স্যার রিসার্চ মানে প্রবলেমেটিক কোনো থিংসকে হ্যাঁ সিস্টেমেটিক ভাবে স্টাডি করা। সিস্টেমেটিক স্টাডি করে সেই প্রবলেমের একটা সমাধান খুঁজে বের করা, হুম। তাই না? এটাই অ্যাকচুয়ালি এই অবধি আমরা এই বিষয়টাই বোঝার চেষ্টা করলাম। এবার রিসার্চ করবে কে? যার মনে প্রবলেম স্যার, পরীক্ষার জাগবে। সময় অবজেক্টিভ আসে স্যার, পরীক্ষার সময় রিসার্চের অবজেক্টিভ আসে না, অবজেক্ট কি? অবজেক্টিভ আসে না। অবজেক্টিভ গুলো পড়লে কি হবে বলো তো, রিসার্চ সম্পর্কে তোমার ধারণাটা তৈরি হবে, তাই না? যে আমি যে বিষয়ে কাজটা করছি তার উদ্দেশ্য যদি তুমি না জানো, তাহলে তুমি সেই কাজটা করবে কি করে, তাই না? আমরা এখন দেখো, আমরা যে এখন পড়াশোনা করছি, রিসার্চ পড়ছি, কেন পড়ছি? আমাদের উদ্দেশ্য আছে, তাই না? আমরা টিচার হতে চাই, আমরা নেট সেট পাস করতে চাই, আমরা ভবিষ্যতে পড়াতে চাই, এই জন্য পড়ছি। প্রত্যেকটার একটা উদ্দেশ্য থাকে, এমনি রিসার্চেরও উদ্দেশ্যটা জানা থাকলে কি হবে, যে তুমি দেখো এই এই এমন একটা টপিক এটা, তারপরে রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন, এই তিনটে টপিক এমন একটা টপিক যে এটা শুধু যে তোমার মানে নেট কোয়ালিফাই করলেই যে কাজে লাগবে তা না, এটা কিন্তু তোমার টিচিং লাইনে সারা জীবন কাজে লাগবে, তাই না? টিচিং, এই রিসার্চ আর কমিউনিকেশন, এই তিনটে তোমার সারা লাইফ কাজে লাগবে। মানে এগুলোই তোমাকে একটা ভালো টিচার করে তুলবে। যেমন একটা টিচিং এ একটা কোশ্চেন আছে, যে একটা টিচার তার অবসর সময়ে কি করবে। কোশ্চেনটা তোমাদেরকে করিয়েওছিলাম এর আগে, তাই না? বলো। হ্যাঁ স্যার করিয়েছেন হুম। যে স্যার সে রিসার্চ করবে। হ্যাঁ, একটা টিচারের কাজই হচ্ছে অবসর সময়ে খোঁজ করা, রিসার্চ করা, প্রবলেমের সমাধান খুঁজে বের করা, বুঝেছো? তাহলে এই যে রিসার্চটা, তুমি কি নেট কোয়ালিফাই করে গেলে কি আর প্রয়োজন পড়বে না? প্রত্যেক পদে পদে প্রয়োজন পড়বে রিসার্চ, ঠিক আছে? এবার দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এখান থেকে কোশ্চেন গ্যারেন্টি হবে। এই রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রিসার্চ মেথড কি, কোনটাকে মেথোডোলজি বলছে আর কোনটাকে রিসার্চ মেথড বলছে, তাই না? দেখো, বলছে রিসার্চ মেথড আর ডিফারেন্ট মেথড অর টেকনিক। এটা একটা কি, রিসার্চ মেথড একটা টেকনিক, তাই না? হুইচ আর ইউজ ইন এনি অফ দ্য স্টেজ অফ এ রিসার্চ প্রসেস। মানে আমরা যে রিসার্চটা করছি, একটা বিষয়ের উপরে আমি রিসার্চ করছি, ধরো মোবাইলের উপরে আমি রিসার্চ করছি, তাহলে মোবাইলের উপরে যে আমি রিসার্চটা করছি এবং যে স্টেপ ফলো করে আমি রিসার্চটা করছি, সেই প্রত্যেকটা স্টেপকে কি বলছে বলো তো, রিসার্চ মেথড। প্রসেস। হ্যাঁ, রিসার্চ মেথড বা প্রসেস। সেখানে কি করছো, ডাটা কালেকশন করছো, ডাটা অ্যানালাইজিং করছো, তাই না? তুমি রেজাল্টের অ্যাকুরেসি চেক করছো, তোমার যে হাইপোথিসিস, তুমি যে অনুমান করেছো, তার সাথে তুমি যে ডাটা কালেক্ট করেছো এবং সেই ডাটা কালেক্ট করে তুমি যে অনুমান করেছো সেই ডাটা থেকে পাচ্ছ কি না, তাই না? এই যে বিভিন্ন স্টেপগুলো, এগুলোকে কি বলছে, এগুলোকে বলছে পার্ট অফ রিসার্চ আর রিসার্চ মেথড। এক একটা টেকনিক কি, এগুলো হচ্ছে এক একটা মেথড, এগুলোকেই বলছে রিসার্চ মেথড। ওকে, আচ্ছা এবার তাহলে রিসার্চ মেথোডোলজি কি? বলছে রিসার্চ মেথোডোলজি, এইখানে দেখো এই হাতটা আছে না, এইখানে আসো ভেতর দিকে, দেখো দেখো, বলছে রিসার্চ মেথোডোলজি হ্যাজ ব্রডার স্কোপ দেন রিসার্চ মেথডস। রিসার্চ মেথোডোলজি কি, হ্যাজ এ ব্রডার স্কোপ দেন রিসার্চ মেথড। বলছে অ্যাজ এ রিসার্চ মেথড আর পার্ট অফ মেথোডোলজি,
তাহলে রিসার্চ মেথোডোলজি কি? তুমি যে আলটিমেট বিষয়টার উপরে রিসার্চ করছো, মানে মোবাইলটার উপরে তুমি রিসার্চ করছো, ওটা হচ্ছে কি বলতো? রিসার্চ মেথোডোলজি। তুমি মোবাইলের উপরে রিসার্চ করছো, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। তাহলে রিসার্চ মেথডটা কি? বলছে ওই রিসার্চ মেথোডোলজি পার্ট, এক একটা অংশ হচ্ছে রিসার্চ মেথড। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার আরেকবার বলুন না স্যার। আর একবার বলছি, বিষয়টা বোঝো। রিসার্চ মেথোডোলজির এক একটা অংশই হচ্ছে রিসার্চ মেথড। মানে বিষয়টা হলো, তুমি যে বিষয়টার উপরে রিসার্চ করবে সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। ক্লিয়ার হলো? আর সেই যে তাহলে রিসার্চ, অনেকগুলো রিসার্চ মেথড মিলে রিসার্চ মেথোডোলজি গড়ে ওঠে, তাই তো? ইয়েস, তোমার বাড়িটা হচ্ছে, বাড়ি দিয়ে আলোচনা বোঝার চেষ্টা করো। বাড়ি তোমার, হলো মেথোডোলজি। হ্যাঁ, তোমার বাড়ি, গোটা বাড়িটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এবার বাড়ির ভেতরে ইট আছে, সিমেন্ট আছে, রড আছে, লেবার আছে, জানালা আছে, তাই না? খাট, আলমারি, যা যা লাগে একটা বাড়ির ভেতরে, সেগুলো হচ্ছে কি এক একটা রিসার্চ মেথড। মেথড। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এই কোশ্চেনটা আমি জানো ইন্টারভিউয়ে পারিনি, পিএইচডির। রিসার্চ মেথোডোলজি আর রিসার্চ মেথড, মানে এই জায়গাটা আমি পড়ে যাইনি ঠিক করে। পড়েছিলাম কিন্তু কনসেপ্টটা অতটা ক্লিয়ার করে যায়নি। পরবর্তী মানে পড়েছি, আবার ওখানে গিয়ে ভুল রিপ্রেজেন্ট করেছি, বুঝতে পারলে? মানে আমি ভুলটা কি করেছি, যেটাকে রিসার্চ মেথোডোলজি বলা উচিত সেটাকে আমি রিসার্চ মেথড বলেছি, আর মেথডটাকে মেথোডোলজি বলে এসেছি। পরে বুঝতে পারলাম স্যাররা কেন হাসছিল, বুঝতে পারলে? এই ভুলটা করার জন্য। আর একটা ভুল করেছিলাম, সেটা দেখাবো। প্রথম ইন্টারভিউ দুটো ভুল করেছি, ওই জন্য আমার পিএইচডিটা হয়নি। ফার্স্ট ভুলটা এখানে করেছিলাম, তোমরা কিন্তু এই ভুলটা করবে স্যার না। মানে স্যার স্যার যেটা স্যার কোলহানে দিতে গেছিলেন? কোলহানে না, কোলহানে না, এটা হয়েছিল মালদায়, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে তো আপনি অনেকগুলো দিয়েছিলেন, মানে কাজী নজরুলেও দিয়েছিলেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, 11টা মোট, এখন বাপ, 11টা হয়ে গেছে? 11টা ইন্টারভিউ দেওয়া হয়েছে আমার। বাবা। আচ্ছা ছাড়ো, ওইসব বাদ দাও। এখনো যেমনি রেজাল্টের অপেক্ষায় বসে আছি। এই কোলানেরটা এসএমএস করেছিলাম ওদেরকে, তো ওরা কবে রেজাল্ট দিবে এখনো বলেনি। ওরা বলছে ক্যান্সেল হবে না, রেজাল্ট তো বেরোবে, কিন্তু কবে বেরোবে ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, দেখো রিসার্চ মেথোডোলজি আর রিসার্চ মেথডটা ক্লিয়ার হলো কিনা আবার জিজ্ঞেস কর, তাহলে আবার বোঝাবো, একটা অন্য অন্য এক্সাম্পল দিয়ে বোঝাবো। স্যার আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝান। ঠিক আছে, দেখো এখান থেকে এবার দেখো, পড়ো জায়গাটা। এটা পুরোটা ডিটেলসে পড়বে কিন্তু ভেতরে, হ্যাঁ, এখান থেকে এই মাথা অবধি পুরোটা এখান থেকে পড়াচ্ছি। দেখো বলছে, এখানে দেখো বলছে রিসার্চ মেথোডোলজি ইজ দ্য স্টাডি of how to conduct research scientifically and systematically. লাইনটার মানে বুঝতে পারছো? বলছে রিসার্চ মেথোডোলজিটা কি, তুমি যে বিষয়ের উপরে রিসার্চ করছো সেটা যাতে সায়েন্টিফিক্যালি অ্যান্ড সিস্টেমেটিক্যালি হয়, সেটাই হচ্ছে রিসার্চ মেথোডোলজি। মানে মেন মাথাটাকে রিসার্চ মেথোডোলজি। মেথোডোলজি, তাই না? বলছে ইট ইজ এ সায়েন্স হুইচ ডিল উইথ হাউ টু সলভ এ প্রবলেম উইথ রিসার্চ। তাহলে এটা কি বলছে, এটা একটা প্রবলেম সলভের একটা মাধ্যম, তাই না? রিসার্চ মেথোডোলজি, বুঝতে পেরেছো? তাহলে রিসার্চ মেথোডোলজি বলতে চাইছে, ধরো তুমি ক্যান্সারের উপরে একটা রিসার্চ করতে চাইছো, ওকে, ক্যান্সারের উপর। আচ্ছা, তাহলে ক্যান্সারের উপরে তুমি রিসার্চ করতে চাইছো, এবার তাহলে ক্যান্সারের উপরে রিসার্চটা কি হওয়া উচিত, রিসার্চ মেথোডোলজি না মেথড হওয়া উচিত? রিসার্চ মেথোডোলজি।
ক্যান্সারের উপরে তুমি রিসার্চ করতে চাইছো, এটাই হয়ে গেল রিসার্চ মেথোডোলজি। এবার এই রিসার্চ মেথডটা কি তাহলে? ক্যান্সারটা কেন হয়, তাই না? এটা ক্যান্সারের কত হসপিটাল আছে, কেমন মেডিসিন আছে, মেডিসিনগুলো কি কি, ডাক্তার মানে কি তাহলে স্যার আছে। কি এই 5টা যে WHO ওয়ার্ড এটাই কি কাজে লাগবে তখন? হ্যাঁ, মানে না না, এটা তো মেন, এই জায়গাটা মেন। তোমার মনে যে প্রবলেমটা উঠে আসবে, সেটা উঠে আসবে এর কারণে, এই কটার কারণে। হ্যাঁ, মানে কেন হয়, কিসের জন্য হয়? হ্যাঁ, হ্যাঁ, রিসার্চের আগে এরা আছে, সবার আগে এরা আছে, মানে এরা প্রবলেমকে টেনে আনে। বুঝতে পেরেছো? প্রবলেম টেনে আনলো। এবার তুমি প্রবলেমের হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, এগুলো দিয়ে তুমি প্রবলেমকে টেনে আনছো, তাই না? তোমার কোশ্চেন হোয়াই, হোয়াই পিপুল আর ডাইং ইন ক্যান্সার, কোশ্চেনটা বুঝতে পারছো? এই যে তোমার মনে জাগলো যে হোয়াই পিপুল আর ডাইং ইন ক্যান্সার, কেন মানুষ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, এই হোয়াই কোশ্চেনটা এবার কি করবে, তোমাকে ক্যান্সারের প্রতি রিসার্চ করাবে। ক্যান্সারটা কি থেকে হয়, ক্যান্সারের জন্য কি কি মেডিসিন সিস্টেম আছে, ডাক্তার কতটা আছে, নার্স কেমন আছে, ফ্যাসিলিটি কেমন আছে, কোনো কম্পনসেশন দেওয়া হয় কিনা। বুঝতে পেরেছো? 100-র মধ্যে কত মানুষ মারা যায়, কত ধরনের ক্যান্সার হয়। ক্লিয়ার হলো? এবার যখন তুমি ক্যান্সারের উপরে রিসার্চটা করতে চাইছো, তাহলে সেই ক্যান্সারের উপরে রিসার্চ করার যে এক একটা স্টেপ হবে, তাই না? ডাটা কালেকশন, রিসার্চ ডিজাইন, তাই না? রিসার্চ প্রবলেম, রিসার্চ কোশ্চেন, রিসার্চ অ্যানালাইজ, এগুলো স্টেপ আছে, পরে দেখাচ্ছি। তাহলে ওই যে এক একটা স্টেপ হয়ে গেল কি রিসার্চ, কি মেথড না মেথোডোলজি? মানে আমি যেগুলো বলেছি ওগুলো রেকর্ডিং এ কিন্তু অন হয়ে আছে, তাও আমি আবার বলে দিচ্ছি, দেখো। তোমরা কতটুকু শুনতে পেয়েছো লাস্ট? ওই তো দ্বিতীয় একটা জিজ্ঞাসা করছে তো, ওই যে, এক্সাম্পলটা, ওই ওই যে দ্বিতীয় ক্যান্সারে। উদাহরণটা দিচ্ছিল না, যে ডব্লিউএইচ যে ওই ব্যাপারটা, ওই যে 5টা শব্দ, ওখানটাই। আচ্ছা দেখো, বলছে কি যে দাঁড়াও, বলছে যে রিসার্চ, এই যে এই হোয়াই, হোয়াট, হোয়ার, এরা কি করছে, এরা তোমার কোশ্চেনটা মনে জাগাচ্ছে, তাই না? হোয়াই পিপুল আর ডাইং ইন ক্যান্সার, কেন পিপুল, মানুষ মারা যাচ্ছে ক্যান্সার। এবার এটা কোশ্চেন তৈরি হলো, তবেই তো তোমার মনে রিসার্চ করার জন্য প্রবলেম জাগলো নাকি, কি বলো? এবার তুমি তখন রিসার্চ করতে চাইছো ক্যান্সারের উপরে, সেটা হয়ে গেল রিসার্চ মেথোডোলজি। এবার রিসার্চটা ক্যান্সার উপর রিসার্চ করতে চাইছো, যে সিস্টেমে করতে চাইছো, যে প্রসেসে করতে চাইছো, যে টেকনিকগুলো ইউজ করবে, সেগুলো কি হবে রিসার্চ, কি হবে মেথড। 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 হ্যাঁ, মেথড। সেগুলোই হবে রিসার্চ মেথড। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো ব্যাপারটা? এটাই হচ্ছে মেথড অ্যান্ড মেথোডোলজি। তাহলে মেথোডোলজি কিন্তু মেন, মানে তোমার বাড়ির বাবা বলতে পারো, আর তোমরা এক একজন বাড়ির মেম্বার হচ্ছে রিসার্চ মেথড। স্যার তাহলে সামগ্রিক গবেষণাটা হলো রিসার্চ মেথোডোলজি, হুম তাই তো? হুম। আর এই রিসার্চ করতে গিয়ে যে যে বিষয়কে আনা হয় বা সাহায্য নেওয়া হয় সাহায্য বা যে 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 প্রসেস টেকনিক, যে অবলম্বন করা প্রসেস, হয়, হ্যাঁ প্রসেস অবলম্বন করা হয়, সেগুলো হলো রিসার্চ মেথড, হ্যাঁ, তাই তো? সেগুলো হচ্ছে রিসার্চ মেথড। ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে তথ্য সংগ্রহ করা, হ্যাঁ, ফিল্ড সার্ভে করা, এগুলো সবই এর সব, মধ্যে পড়বে। সবই এর মধ্যে পড়বে, আচ্ছা। রিসার্চ মেথডের মধ্যে পড়বে। বুঝেছো? আর মূল বিষয়টা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, মূল বিষয়টা পুরোটা। ক্লিয়ার হলো? চলো এগিয়ে যাই। দেখো এবার বলছে টাইপ অফ রিসার্চ, কত ধরনের রিসার্চ হয়।
তাই না? বা কত ধরনের টেকনিক হয় রিসার্চ করার, সেগুলো জানতে হবে আমাদেরকে। তাহলে দেখো, বলছে কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ। ওকে, প্রথমটা দেখো, কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ। আচ্ছা, নাম শুনে কি মনে হচ্ছে? কোনটা কোয়ান্টিটি আর কোনটা কোয়ালিটি? কোনটা গুণ আর কোনটা পরিমাণ? এটা বাংলাটা কোয়ান্টিটি হলো সংখ্যা, তো পরিমাণ। হ্যাঁ, কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ, আর কোয়ালিটি হচ্ছে পরিমাণ, তোমার আর গুণগত। গুণগত বিষয়টা। ঠিক আছে? তাহলে কোনো একটা বিষয়ে তুমি রিসার্চ করতে চাইছো, সেখানে তুমি চাইলে কোয়ান্টিটিভ রিসার্চ করতে পারো, মানে পরিমাণগত, এবং চাইলে গুণগত রিসার্চও করতে পারো, কোয়ালিটেটিভ রিসার্চ। ক্লিয়ার হলো? আবার চাইলে পারে দুটো বিষয়েই রিসার্চ করতে চাই পারো, দুটোকে মিলিয়ে, তাহলে সেটা কি হয়ে যাবে? দেখো এখানে লেখা আছে মিক্সড রিসার্চ। কিছু বলছে কিছু কিছু স্টাডিতে আমরা কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ দুটোই আমরা ইউজ করি, তখন সেটা হয়ে যাবে মিক্সড রিসার্চ। এবার বোঝার চেষ্টা করো কোয়ান্টিটিভ রিসার্চ কি আর কোয়ালিটেটিভ রিসার্চ। দেখো, কোয়ান্টিটিভ রিসার্চ সব সময় পরিমাণের উপরে নির্ভর করে হয়, তাই না? পরিমাণের উপর নির্ভর। আর কোয়ালিটেটিভ রিসার্চ সব সময় কিসের উপরে নির্ভর করে হয়? কোয়ালিটির উপরে নির্ভর করে। ঠিক আছে? দেখো, তোমার এখানেও প্রবলেম থাকবে, এখানেও প্রবলেম থাকবে, অসুবিধা নেই, দুটোই প্রবলেম সেন্ট্রিক, তাই না? এখানে তোমার অ্যাটিটিউড, বিহেভিয়ার, ওপিনিয়ন, এখানেও তুমি দেখবে অ্যাটিটিউড, বিহেভিয়ার, ওপিনিয়ন সবই দেখবে, তাই না? এখানে বলবে কতগুলো, হাউ মেনি, তাই না? আর এখানে চেষ্টা করবে কি প্রবলেমগুলো, অ্যাটিটিউড, বিহেভিয়ারটা কেমন, গুণগুলো জানার চেষ্টা করবে, তাই না? তাহলে এটা বলছে স্ট্রাকচার্ড, এটা একটা স্ট্রাকচার, আর এটা আনস্ট্রাকচার্ড কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড সেমি স্ট্রাকচার্ড হবে। ক্লিয়ার হলো? তাহলে এটা হবে কি জেনারেল টু স্পেসিফিক, কোয়ান্টিটেটিভ রিসার্চ জেনারেল টু স্পেসিফিক, তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ কি স্পেসিফিক টু জেনারেল। তাহলে এই যে জেনারেল টু স্পেসিফিক, এটা আমরা কিসে দেখেছিলাম? ডিডাকটিভে, তাই না? ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। হ্যাঁ, ডিডাকটিভে দেখেছিলাম জেনারেল টু স্পেসিফিক, আর ইন্ডাকটিভ রিসার্চ দেখেছিলাম কিসে? স্পেসিফিক টু জেনারেল, তাই না? ডিডাকটিভ মানে কেমন? জেনারেল, তুমি একটা থিওরি তুলে ধরলে এবং থিওরিটাকে প্রমাণ করছো। মনে আছে? মানুষ মরণশীল, রাম মানুষ, তাই রাম কি হবে? রাম একজন মরণশীল ব্যক্তি, তাই না? এই যে থিওরিটাকে প্রমাণ করলে ক্ষুদ্র জায়গায়, বড় থিওরিকে ক্ষুদ্র জায়গায় প্রমাণ করে দেখালে। আর এই যে ইন্ডাকটিভ কি স্পেসিফিক থেকে, মানে অনেকগুলো মানুষকে মরতে দেখলো, রাম মানুষ তাই মারা যাচ্ছে, রহিম মানুষ তাই মারা যাচ্ছে, তাই না? ভীম মানুষ তাই মারা যাচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে মানুষরা কি হয়, জন্ম নিলেই সে মারা যাবে, একটা জেনারেল রুলস তুলে ধরলে তো। ক্লিয়ার হলো? এবার দেখো ভেতরের টোকা, তোমরা এইটা ভেতরে পুরো ডিটেলসটা পড়ে দেখবে। আমি এখানে একটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এখানে সেই ক্যান্সারের এক্সাম্পলটাই ইউজ করা হয়েছে, নিচে যদি ভালো করে পড়ো দেখতে হবে ক্যান্সারেরটা আমি এখানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো, বলছে ধরো যে ক্যান্সারের উপরে তুমি রিসার্চ করতে চাইছো। আচ্ছা, কখন ক্যান্সারের উপরে রিসার্চটা কোয়ান্টিটিভ হবে বলো তো? যখন তুমি কতজন মানুষের ক্যান্সার হচ্ছে, তাই না, শতকরা লাখে বা হাজারে বা একশোতে কজনার হচ্ছে, এই পরিমাণটা দেখছো, কতগুলো হসপিটাল আছে, কত ধরনের মেডিসিন আছে, কত মানুষ বাড়ি ফিরে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, তাই না? তুমি এখানে কিন্তু কোয়ালিটি খোঁজার চেষ্টা করছো না। ক্যান্সার কেন হচ্ছে এটা তোমার প্রবলেম না, বুঝতে পেরেছো? ক্যান্সার কেন হচ্ছে এটা কিন্তু কোয়ান্টিটিভের প্রবলেম না। ক্যান্সারে কতজন মারা যাচ্ছে, কেমন কি ফেসিলিটি, কেমন কি হসপিটাল আছে, কেমন কি ডক্টর আছে, কি কি মেডিসিন আছে, তাই না? এগুলো জানার চেষ্টা করছো তুমি।
গোটা দেশে গোটা ওয়ার্ল্ডে কত মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে, এই ডাটাগুলোকে তুমি রিসার্চ করে বের করছো, তাই না? বছরের কোন সময়টায় ক্যান্সার বেশি হচ্ছে বা কেন হচ্ছে সেগুলো জানার চেষ্টা করো। এই কেন হচ্ছে জানার চেষ্টা করছো না, বছরের কোন মাসে ক্যান্সারের রুগীটা পরিমাণ বেশি সেগুলো বোঝার চেষ্টা করছো। তো আমি যেগুলো বললাম সেগুলো কি সবগুলো না একটা পরিমাণের গন্ধ পেলে না? বলো। স্যার এটা তো তাহলে স্যার ইন্ডাকটিভ রিসার্চের মধ্যেও পড়ছে। না, ডিডাকটিভ। ডিডাকটিভ তো মেন থিওরি তো তোমার ক্যান্সার, আচ্ছা মেন থিওরিটা তো ক্যান্সার, এটা মেন থিওরি। বা ক্যান্সারে মানুষ মারা যাচ্ছে, তাই না? ক্যান্সার তারপরে মানে ওই যে যে কতজন মারা যাচ্ছে সেটা যদি আমি হ্যাঁ, পরিসংখ্যান বা সমীক্ষার দ্বারা করি তখন সেটা হয়ে যাচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। হ্যাঁ, না, যখন তুমি সংখ্যা, ক্যান্সার কতজনের হচ্ছে, কতজন মরছে, কতজন বাড়ি ফিরে যাচ্ছে, কি কি মেডিসিন আছে, কটা হসপিটাল আছে, তাই না? এগুলো হচ্ছে হুম। কোয়ান্টিটিভ রিসার্চ পড়বে, বুঝেছো? আর কখন তাহলে কোয়ালিটিটিভ স্যার কি রিসার্চ? এটা বলা যেতে পারে কোয়ান্টিটেটিভ রিসার্চ সমান ডিডাকটিভ রিসার্চ? হ্যাঁ, ডিডাকটিভ রিসার্চ অর পার্ট। কোয়ান্টিটিভ রিসার্চের একটা টেকনিক হচ্ছে ডিডাকটিভ, তাই না? দেখো, কোয়ান্টিটিভ রিসার্চটা ডিডাকটিভ কেন? দেখো, মানুষ মারা যায়, তাই তো? মানুষ মারা যাচ্ছে, এটা তুমি মেন রুলস তোমার যে হ্যাঁ মানুষ মরছে। তুমি এবার নিজের গ্রামে লক্ষ্য করে দেখলে যে হ্যাঁ মানুষ মরছে, অন্য গ্রামে গিয়ে দেখলে তুমি কি দেখার চেষ্টা করছো? পরিমাণটা, যে হ্যাঁ মানুষ কতজন জন্মাচ্ছে, কতজন মরছে, তাই না? এটা হলো কোয়ান্টিটিভ রিসার্চ। আর কোয়ালিটি মানে গুণ, কেন মানুষ মরছে, কারণটা কি? ক্যান্সার, ক্যান্সারটা কেন হচ্ছে এইটা জানার চেষ্টা করছো, তখন হয়ে যাবে কোয়ালিটেটিভ রিসার্চ, মানে গুণ। কেন ক্যান্সার হচ্ছে, কেন মানুষ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, মহিলারা কেন বেশি মারা যাচ্ছে পুরুষের থেকে, এগুলো বাচ্চারা কি মারা যাচ্ছে, বাচ্চাদের কি বেশি ক্যান্সার হচ্ছে, এগুলো জানার চেষ্টা করছো। হ্যাঁ, ক্যান্সারের ওষুধগুলো নিয়ে রিসার্চ করছো, এই ওষুধে তো কাজ হলো না, আর একটা ওষুধ বানাতে হবে, সেগুলো নিয়ে রিসার্চ করছো, ওটাই হয়ে যাবে কোয়ালিটেটিভ রিসার্চ। আচ্ছা, ক্যান্সার থেকে বেরিয়ে এসে যদি হার্ট অ্যাটাকের উপরে আসি, তাহলে আমাকে বলো। আচ্ছা, হার্ট অ্যাটাকের আমি পরিমাণ জানতে চাইছি, কেন, মানে কেন হার্ট অ্যাটাক হচ্ছে সেটা না, কতজনের হার্ট অ্যাটাক আছে, হার্ট অ্যাটাকের কেমন কেমন ডক্টর আছে, কি কি ওষুধ আছে, সেগুলো জানার চেষ্টা করছে তো। তাহলে সেটা কি হবে, কোয়ান্টিটিভ রিসার্চ হবে না কোয়ালিটিভ? কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ। আর হার্ট অ্যাটাক কেন হচ্ছে, কেন কোন বয়সের মানুষের হার্ট অ্যাটাকটা বেশি হচ্ছে, কেন হচ্ছে, কি কি কারণ, সেটা জানার চেষ্টা করছি, তাহলে সেটা কি হয়ে যাবে? কোয়ালিটেটিভ। হ্যাঁ, সেটা হয়ে যাবে কোয়ালিটিভ। কোয়ালিটেটিভ রিসার্চ। বুঝতে পারলে? এবার মিক্স রিসার্চ কখন হবে? যখন তুমি পরিমাণ গুণ উভয় দেখতে চাইছো, মানে ক্যান্সারের উপরে তুমি আলটিমেট স্টাডি করতে চাইছো সব নিয়ে, কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ উভয় দেখতে চাইছো, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মিক্সড মিক্সড। রিসার্চ। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? দেখো, কেউ বুঝতে না পারলে বলো আবার। কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ, এখান থেকে যদি কোশ্চেন আছে, ধরো কোয়ালিটেটিভের গুণ, কোয়ালিটেটিভ রিসার্চের গুণ দিল, তাই না? যেমন পরিমাণের ওপরে কোয়ালিটেটিভ রিসার্চ, আমাকে এই কোশ্চেনটা অ্যান্সার দাও, তাহলেই বুঝে যাবো যে তোমরা বুঝেছো কিনা। আচ্ছা, কোয়ালিটেটিভ রিসার্চ নিম্নলিখিত গুণগুলির মধ্যে কোনটি নয়, কোয়ালিটেটিভ রিসার্চের গুণ নয়। ওকে, আচ্ছা দেখো, প্রথম হচ্ছে অপশন, কোয়ালিটেটিভ রিসার্চ পরিমাণের উপরে দৃষ্টি আকর্ষণ করে, কোয়ালিটেটিভ রিসার্চ পরিমাণের উপরে হলো। দ্বিতীয়, কোয়ালিটেটিভ রিসার্চে ইন্ডাকটিভ মেথড ইউজ করা হয়। তৃতীয়, কোয়ালিটেটিভ রিসার্চে আনস্ট্রাকচার্ড হয়, বুঝছো? আচ্ছা, কোয়ালিটেটিভ রিসার্চে প্রবলেম, অ্যাটিটিউড, বিহেভিয়ার বোঝার চেষ্টা করা হয়। তাহলে বলো কোনটা কোয়ালিটেটিভ রিসার্চের গুণ নয়?
প্রথমটা তো প্রথমটা, প্রথমটা হ্যাঁ, পরিমাণের উপরে। পরিমাণের উপরে। কোয়ালিটেটিভ রিসার্চ কখনো পরিমাণ জানতে চায় না, গুণ চাই। কোয়ালিটিটা কি, গুণটা কি? ক্লিয়ার হলো কেমন কোশ্চেন আসবে, বুঝতে পারলে? যদি আলাদা আলাদা আসে এইভাবে আসবে। আচ্ছা চলো এবার দেখি। এবার বলছে ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ। দেখো ফান্ডামেন্টাল রিসার্চটা একটুতেই বুঝে যাবে। ফান্ডামেন্টাল রিসার্চ, ধরো বিষয়টা হচ্ছে এটা একটা এক্সিস্টিং নলেজ বেস, মানে এটা তোমার বিষয়টা সম্পর্কে একটা আগে থেকেই ধারণা আছেই, তাই তো? সেটার একটা প্রবলেম আছে তোমার। ধরো তুমি একটা স্কুল চালাচ্ছ, কথার কথা, স্কুলের ছাত্ররা টিফিনের সময় খুব হই হুল্লোড় করে, তাই তো? এটা হচ্ছে তোমার প্রবলেম। কিন্তু যখন ছাত্ররা ক্লাসে থাকে তখন কিন্তু হই হুল্লোড় করে না, যখন ক্লাস চলে। তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে না যে তুমি টিফিন টাইমে ছাত্রদের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে চাইছো। বুঝতে পারছো? তুমি টিফিন টাইমে ছাত্রদের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে চাইছো। তাহলে তোমার ছাত্রদের কন্ট্রোলটা কখন থাকে ছাত্রদের প্রতি? যখন ক্লাসে। ক্লাসরুমে থাকা হয়। থাকে। তোমার ছাত্ররা কন্ট্রোলেই থাকে, কখন থাকে? যখন তারা ক্লাসে থাকে, তাই না? এবার তুমি টিফিন টাইমেও একটু কন্ট্রোল করতে চাইছো। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। এখানে তুমি কি একটা নতুন, মানে যে জিনিসটা আছে, যে রুলসটাকে আছে সেটাকে মডিফাইড করার চেষ্টা করছো, ফান্ডামেন্টালি ইউজ করছো, যে হ্যাঁ এই টেকনিকটা ইউজ করে দেখি ওদেরকে টিফিনে কন্ট্রোল করা যায় কিনা। বুঝছো? মানে অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লিকেশন টাইপ, তুমি এটা ইউজ করে দেখছো ফান্ডামেন্টালি। যেমন ধরো দিদি, দিদি ভালো বলতে পারবে, স্কুল ইন্সপেক্টর আসে স্কুল পরিদর্শনে, আসে না? আছে। আছে। তাহলে এই যে ইন্সপেক্টর এলো স্কুল দেখার জন্য, সেটা কি হওয়া উচিত, ফান্ডামেন্টাল রিসার্চ না অ্যাপ্লাইড রিসার্চ? ফান্ডামেন্টাল। অবভিয়াসলি সেটা হবে ফান্ডামেন্টাল রিসার্চ। তোমার স্কুল আছে, স্কুল চলছে, মাইনা পেছো, বছর বছর ছাত্র আছে, পাস করছে, সবই তো চলছে, উনি তাও এসছেন দেখতে, তাই না? কোথাও যদি একটু খুঁত পায়, তাই না? ফান্ডামেন্টালি একটা বেটার করার চেষ্টা, যেটা আছে, যেটা এক্সিস্টিং করছে সেটাকে আরো ভালো করার চেষ্টা। আচ্ছা ধরো কোনো একটা মেডিসিন আছে যেটাতে মোটামুটি কাজ হয়, ওষুধ, তাহলে সেটাতে তুমি চাইছো যে একদম ভালো কাজ হোক, আরো অ্যাকুরেট কাজ হোক, তাই না? 70% কাজ হয়, সেটাকে তুমি 80% করতে চাইছো, তাহলে সেটা কি হবে, ফান্ডামেন্টাল রিসার্চ না অ্যাপ্লাইড রিসার্চ? ফান্ডামেন্টাল। তাহলে যে জিনিসটা এক্সিস্টিং করছে সেটাকেই তুমি বেটার করার চেষ্টা করছো, সেটাই হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। আর অ্যাপ্লাইড রিসার্চ কি? অ্যাপ্লাইড রিসার্চ বলছে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি সলভ করতে চাইছো, কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ, তোমার সব কিছু ঠিকঠাকই চলছে, তার মধ্যে একটা প্রবলেম দেখা গেছে, সেটার তো সলিউশন তোমার কাছে নেই, ফটাম করে প্রবলেমটা দেখা গেছে, তাই না? এটা কি বলছে, ইট ইজ ইউজ ফর এনি স্পেসিফিক সোশ্যাল আর বিজনেস ইস্যু। অ্যাপ্লাইড রিসার্চ মানে কি, এখানে তুমি অ্যাপ্লাই করে দেখছো, ফটাম করে তোমার বিজনেস ঠিকঠাকই চলছে, সব ঠিকঠাক চলছে, ফটাম করে একটা প্রবলেম দেখা গেল, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি যে রিসার্চটা করবে এবং ওখানে যে টেকনিকটা ইউজ করবে সেটা হয়ে যাবে কি, অ্যাপ্লাইড রিসার্চ। এক্সাম্পল দিয়ে একটা নাকি অ্যাপ্লাইড রিসার্চে, অ্যাপ্লাইড রিসার্চ হয়ে যাবে এই বিষয়টা, তুমি পড়াশোনা করছো,
8 ঘন্টা 9 ঘন্টা করেই পড়ছো, কিন্তু তুমি নেট পরীক্ষা পাস করতে পারছো না। বারবার পরীক্ষা দিচ্ছ, 8-9 ঘন্টা করে পড়ো, তবুও তুমি পাস করতে পারছো না। এবার তুমি ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করছো, কেন আমি 8-9 ঘন্টা পড়া সত্ত্বেও আমি পারছি না। দিয়ে সেটা যাচাই করতে গিয়ে তুমি একটা জায়গায় খুঁত দেখতে পেলে, প্রবলেম লক্ষ্য করলে, তাই না? যে আমি পড়ি তো ঠিকই, কিন্তু আমি পড়ার পর মনে রাখতে পারি। মনে রাখতে পারছি না। তার জন্য আমি মনে করার চেষ্টাও করি না, একটা জিনিস পড়লাম রেখে দিলাম, আমি এক্সাম দিই না, তাই না? আমি টাইম মেনটেন করি না। এই যে প্রবলেমগুলোকে দেখতে পাচ্ছ, আচ্ছা, এই প্রবলেমগুলোকে ধরা পড়লো, ধরা পড়ার পর তুমি এগুলোকে ঠিক করলে, করে এক্সাম দিতে গিয়ে দেখছো তুমি পাস করলে। তাহলে এটা ফান্ডামেন্টাল রিসার্চ না অ্যাপ্লাইড রিসার্চ? অ্যাপ্লাইড। হ্যাঁ, তুমি তোমার প্রবলেম ধরতে পেরেছো, প্রবলেমটাকে সলভ করার জন্য একটা থিওরি অ্যাপ্লাই করলে, ওটাই হয়ে গেল অ্যাপ্লাইড রিসার্চ। ক্লিয়ার হলো? বুঝতে পারলে ব্যাপারটা? রেকর্ডিং তো থাকলো, পরবর্তীকালে চাইলে নোট বানালেও বানাতে পারবে, পড়লেও পড়তে পারবে। এখানে সুন্দর ল্যাঙ্গুয়েজেই বলা আছে বিষয়গুলো। আচ্ছা, এরপরে দেখো আছে স্ট্রাকচার্ড রিসার্চ আর আনস্ট্রাকচার্ড রিসার্চ। আচ্ছা বলো, তাহলে এই যে এক্ষুনি আমরা পড়লাম, তাহলে এটার মধ্যে কোনটা কোয়ালিটেটিভের হবে বলো? কোনটাই কোয়ালিটেটিভ যাবে? স্ট্রাকচার্ড রিসার্চ কোয়ালিটেটিভ হয় না আনস্ট্রাকচার্ড হয়? স্ট্রাকচার আচ্ছা, স্ট্রাকচার হ্যাঁ, আনস্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড কোয়ালিটেটিভ। হ্যাঁ, তাহলে স্ট্রাকচার্ড রিসার্চ কি? স্ট্রাকচার রিসার্চ বলছে যে এখানে সব সময় একটা পরিকাঠামো, একটা এরিয়া, তাই না, এর উদ্দেশ্য, এর ডিজাইন, এর স্যাম্পল তোমার আগে থেকেই প্রি ডিসাইডেড। বলছে অল আর প্রি ডিসাইডেড, তুমি আগে থেকেই ঠিক করে রেখেছো যে আমি 10খানা স্যাম্পল নিব, আমি এই অঞ্চলের মধ্যে কাজ করব, আমার এইটুকু বিষয়ের মধ্যে আমার আলোচনা চাই, তাই না? যখনই তুমি স্ট্রাকচারটা করে রাখছো, তাই না, ডিজাইন করে রাখছো, সেটা হয়ে গেল স্ট্রাকচার রিসার্চ। আর আনস্ট্রাকচার রিসার্চ কখন হবে? তোমার রিসার্চের স্ট্রাকচার ঠিক নেই তো, তুমি ক্যান্সারের উপর রিসার্চ করতে চাইছো, এবার ক্যান্সার কেন হয় জানার চেষ্টা করছো। এবার এই যে জানার চেষ্টা করছো, এখানে কি তুমি নির্দিষ্ট একটা এরিয়া বেঁধে দিতে পারবে? তোমাকে তো সমস্ত এরিয়া খুঁজে খুঁজে দেখতে হবে, তাই না? প্রত্যেকটা এরিয়ায় তোমাকে নজর রাখতে হবে। তার জন্য কোয়ালিটেটিভ রিসার্চ আনস্ট্রাকচার্ড হয়, যেখানে তুমি গুণ লক্ষ্য করতে চাইছো, পরিমাণ তো না। পরিমাণ যখনই লক্ষ্য করতে চাইবে তখন স্ট্রাকচার রিসার্চ হবে, আর যখন তুমি গুণ লক্ষ্য করতে চাইছো তখন হয়ে যাবে কি আনস্ট্রাকচার্ড রিসার্চ। ক্লিয়ার হলো? এখানে লেখা আছে দেখো নিচে, ইট ইজ ইউজ টু কোয়ান্টিটিভ রিসার্চ টু নো দ্য এক্সটেন্টস অফ এ প্রবলেম। এখানে লেখা আছে ইট ইজ এ ইউজফুল টু কোয়ালিটেটিভ রিসার্চ টু নো অ্যাবাউট টু দ্য নেচার অফ এ প্রবলেম। এখানে প্রবলেমের তুমি পরিমাণ জানতে চাইছো, আর এখানে তুমি নেচার, গুণ জানতে চাইছো প্রবলেমের। বুঝতে পারলে? স্ট্রাকচার রিসার্চ আর আনস্ট্রাকচার রিসার্চ। আচ্ছা, কনসেপচুয়াল রিসার্চ আর ইম্পিরিক্যাল রিসার্চ। কনসেপচুয়াল রিসার্চ কি? কনসেপচুয়াল রিসার্চ মানে তোমার বিষয়টা সম্পর্কে আগে থেকেই নলেজ আছে, কনসেপ্ট তোমার বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আছে, তুমি সেটাকে অবজারভেশন করো, তাই না? এবার তুমি কনসেপচুয়াল রিসার্চ মানে বিষয়টা সম্পর্কে তোমার আগে থেকেই ধারণা আছে এবং সেটার উপরে রিসার্চ করতে চাইছো, তাই ওটা হয়ে গেল কনসেপচুয়াল রিসার্চ। আর ইম্পেরিক্যাল রিসার্চ কি? ইম্পেরিক্যাল রিসার্চ বলছে ধরো তোমার একটা থিওরি তো আছেই, তাই না, সেই থিওরিটাকে তুমি উন্নত করার চেষ্টা করছো, তাই না?
তোমার প্র্যাকটিক্যালি বিষয়টা আছে, থিওরিটা প্র্যাকটিক্যালি সেটাকে তুমি এক্সপেরিমেন্টালি চেক করছো, তাই না? ওটাই বলছে ইম্পিরিক্যাল রিসার্চ। মানে প্র্যাকটিক্যালে যে জিনিসটা আছে সেটাকে তুমি রিয়েল লাইফে ইম্পিরিক্যালি সেটাকে টেস্ট করার চেষ্টা করছো। মানে স্যার ডে টু ডে লাইফ যে কাজের অভিজ্ঞতা, এটা কি? হ্যাঁ হ্যাঁ, তোমার একটা থিওরি ধরো, তুমি ধরো নেটের এক্সাম দিতে যাবে অমুক সেন্টার, তাহলে তুমি বাড়িতে প্রথমে তো এক্সাম দিতে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কখন যাবে না যাবে, এটা তো আগে থেকেই ভাবো নাকি? কি বলো? আগে থেকেই তো সব ডিসাইডেড করো। তো এটাই বলছে যে আগে থেকে তুমি প্ল্যানটা ভেবে রাখলে, এটা হয়ে গেল, প্ল্যানটা ভাবা হলো। এবার সেটা এক্সিকিউট হচ্ছে কবে? যেদিন পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে ইম্পিরিক্যাল রিসার্চ। মানে এবার ধরো, স্যার এটা বলো। হাইপোথিসিসটাও তো এরকমই হয় না স্যার? হ্যাঁ, ওই টাইপের হাইপোথিসিস, একটা অনুমান, আগে থেকে এক অনুমান করে নিলে এবার অনুমানগুলোকে যাচাই করছো, টেস্ট করার চেষ্টা করছো, ওটাই হয়ে গেল ইম্পিরিক্যাল রিসার্চ। তাহলে একটা বিষয় কি, কনসেপ্ট, যে বিষয়ে তোমার আগে থেকে কনসেপ্ট আছে, ধারণা আছে, সেটা হয়ে গেল কনসেপচুয়াল রিসার্চ। আর ইম্পিরিক্যাল রিসার্চ মানে কি, তুমি থিওরিটিক্যালি বিষয়টাকে তৈরি করেছো, এবার প্র্যাকটিক্যালি সেটাকে তুমি ইমপ্লিমেন্টেশন করছো বা যাচাই করার চেষ্টা করছো, তখন হয়ে যাবে কি ইম্পিরিক্যাল রিসার্চ। ক্লিয়ার হলো? কারো কোনো সমস্যা নাই বলছো না? ভালো কথা, বুঝতে পারলেই ভালো। এই পেজটা একটু ইয়ে হয়ে গেছে, দেখ আমি একটু এটা পরে তো পিডিএফ দিলাম, বই দেখেই পড়িয়ে দিই। দেখো এখানে বলছে ইনোভেটিভ রিসার্চ, এইটা, এটা বলছে ইনোভেটিভ রিসার্চ, আর পাশেরটা বলছে ইনক্রিমেন্টাল রিসার্চ। ইনোভেটিভ রিসার্চ মানে কি, বলছে এখানে তুমি যে রিসার্চটা করছো সেখানে তুমি নতুন টেকনোলজি, নতুন থিওরি, তাই না, নতুন নতুন জিনিস আবিষ্কার করছো রিসার্চের মাধ্যমে, তাই না? সেটা হয়ে যাবে কি ইনোভেটিভ রিসার্চ, নতুন নতুন জিনিস আবিষ্কার করছো, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, দেখো আমাদের কাছে প্রথমে যে ল্যাব কম্পিউটারটা ছিল সেটা কটা ঘরের সমান ছিল কম্পিউটারটা? প্রায় 3-4টে ঘর নিয়ে একটা কম্পিউটার হতো, তাই না? এবার সেটাকে রিসার্চ করে তুমি এখন ভাবো, ছোট হতে 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 এখন কি চলে এসছে, মাইক্রো, তাই না? এখন যেটা আমাদের হাতে এসছে সেটা কি, ন্যানো টেকনোলজি, তাই না? মাইক্রো কম্পিউটার, একবার হাতের চিপ, ছোট ছোট চিপ, তাই না? এই যে, ন্যানো টেকনোলজি বলতে একটা কথা মনে পড়ে। বলো। ওই, হ্যাঁ, ওই যে এখন আর বাস ট্রেনে টেনে যেতে হবে না, না সে জাম হয়ে গেলে, রাস্তা জাম হয়ে গেলে বলছে না, একটা আবিষ্কার করেছে ওই মহারাষ্ট্রের দিকে কোনো একটা লোক, যে উড়ে চলে যাবে, উড়ন্ত গাড়ি, মানে সে দু উড়ন্ত গাড়ি, একজনকে হ্যাঁ, নিয়ে। এই যে নতুন নতুন হ্যাঁ, আবিষ্কার, এগুলাই হচ্ছে ইনোভেটিভ জাম্প আর রিসার্চ। করতে হবে না। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ইনোভেটিভ রিসার্চ, যেখানে নতুন নতুন জিনিস তুমি আবিষ্কার করছো, এটা হচ্ছে ইনোভেটিভ রিসার্চ। আর ইনক্রিমেন্টাল রিসার্চ কি, ইনক্রিমেন্টাল রিসার্চ হচ্ছে তোমার একটা বিষয় আছে সেটাকেই ভালো করার চেষ্টা করছো, মানে একটা টেকনোলজি আছে, টেকনোলজিটাকে ভালো করার চেষ্টা করছো, বুঝতে পেরেছো? যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, এখানেও বলতে পারো যে মোবাইল ফোন ল্যাপটপ প্রথমে কেমন ধরনের ছিল, এখন কেমন ধরনের হয়েছে, এগুলো সব ইনক্রিমেন্টাল রিসার্চ, তাই না? আর যখন তুমি নতুন কিছু আবিষ্কার করলে, একবারে একবারে নতুন, কেউ আবিষ্কার করেনি, প্রথম আবিষ্কার করেছো, তাহলে সেটা কি হয়ে যাবে, এটা স্যার এই ইনোভেটিভ। ইনোভেটিভ। আর ইনক্রিমেন্টাল রিসার্চ মানে যে জিনিসটা আছে সেটাকে আর একটু বেটার করার চেষ্টা করছো, ভালো করার চেষ্টা, তাই না? কোম্পানির যেমন প্রোডাক্ট থাকে সেগুলোকে আরো ভালো করার চেষ্টা করে, তাই না? মানে অ্যাপেলের ফোনগুলো দেখো, প্রথমে কেমন অ্যাপেলের ফোন ছিল,
আজ থেকে 10 বছর আগে, আর এখন কেমন অ্যাপেলের ফোন লঞ্চ হচ্ছে, তাই না? তাহলে হয়ে গেল ইনক্রিমেন্টাল রিসার্চ। আর তুমি নতুন ফোনই আবিষ্কার করলে, একবার নতুন সিস্টেম, তাহলে হয়ে গেল কি ইনোভেটিভ রিসার্চ। তারপরে আবার বলছে, দেখো একটু নিচের দিকে এখানে লেখা আছে, দেখবে যেখানে লেখা আছে যে ইনক্রিমেন্টাল রিসার্চ আর ইনোভেটিভ রিসার্চ একই সাথে আবার ইউজ হয়, বোথ। বুঝেছো? ইনক্রিমেন্টাল আর ইনোভেটিভ রিসার্চ দুটোকে আবার একই সাথে ইউজ করা যায়, তাই না? কোন একটা জিনিস তুমি ইনক্রিমেন্টাল, যেমন হ্যাঁ যেমন আমি বলছি, ধরো ইনক্রিমেন্টাল রিসার্চ মানে মোবাইলের ইয়েকে আপডেট, ভালো করার চেষ্টা করছো, ল্যাপটপ গুলোকে আরো ভালো করার চেষ্টা করছো। ওই ভালো করার চেষ্টার পথেই তুমি নতুন কিছু আবিষ্কার করে ফেললে। বুঝতে পেরেছো? মানে তুমি ইনক্রিমেন্টাল রিসার্চের মধ্যেই আছো, মানে তুমি যে জিনিসটা আছে সেটাকে বেটার করার চেষ্টা করছো, বেটার করতে করতেই তোমার মাথায় নতুন আইডিয়া এলো এবং নতুন জিনিস আবিষ্কার করলে একটা, ওটাকে ইনক্রিমেন্ট করতে গিয়ে, তখন হয়ে যাবে কি ইনোভেটিভ রিসার্চ। এই দুটো একসাথে জড়িয়ে যাবে, মানে ইনক্রিমেন্টাল রিসার্চ করতে গিয়ে ইনোভেটিভ রিসার্চ মাথায় আসছে, নতুন একটা জিনিস আবার আবিষ্কার করে ফেললে, তাই না? এই জন্য বলছি যে নিউ থিওরি তৈরি করতে আমরা যখন যাই, তখন আমরা কি পুরাতন থিওরির উপরে নির্ভর করি, তাই কি না? নতুন একটা থিওরি তৈরি করছো, পুরনো কোনো একটা থিওরি না হলেও পুরনো কোনো নলেজকে তুমি কিন্তু ইউজ করবেই, তারপরেই তুমি নতুন থিওরি আবিষ্কার করতে পারবে, তাই না? তাহলে ইনোভেটিভ রিসার্চ হওয়ার আগে কি হয় রিসার্চ? তাহলে ইনোভেটিভ রিসার্চ, ইনক্রিমেন্টাল হ্যাঁ, ইনক্রিমেন্টাল ইনোভেটিভ রিসার্চকে ইনক্রিমেন্টাল রিসার্চের উপর দিয়েই হেঁটে যেতে হয়, তাই বলতে চাইছি। মানে নিচে ইনক্রিমেন্টাল রিসার্চ শুয়ে আছে, তার উপর দিয়ে ইনোভেটিভ রিসার্চ যাচ্ছে, ইনক্রিমেন্টাল করার পথেই ইনোভেটিভ রিসার্চ আবিষ্কার হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? তারপরে বলছে দেখো ডেসক্রিপটিভ রিসার্চ আর অ্যানালিটিক্যাল রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চটা কি বলছে? ধরো কোনো একটা প্রবলেম আছে, তুমি শুধু প্রবলেমটাকে তুলে ধরলে, বোঝার চেষ্টা করো। এই দেখো এইটা ডেসক্রিপটিভ রিসার্চ, বলছে তুমি প্রবলেম আছে এবং প্রবলেমটাকে তুমি তুলে ধরার চেষ্টা করছো, শুধু প্রবলেমটাকে তুলে ধরেই তুমি হয়ে গেল, ওটাই হচ্ছে যে ডেসক্রিপটিভ রিসার্চ। আর অ্যানালাইটিক্যাল রিসার্চ কি? প্রবলেমটা তুলে ধরলে তারপরে এবার ভেতর ভেতর অ্যানালাইজ করছো, কেন কেন এই প্রবলেম সৃষ্টি হলো, এই প্রবলেমের কি সলিউশন হতে পারে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিসার্চ। এক্সাম্পলটা পড়লে পাবে, নিচের দিকে আছে, বলছে ফর এক্সাম্পল অ্যানালাইজিং দ্য ট্রেন্ড অফ প্রাইস অফ পালস, তাই না? বলছে যে ধরো পালস মানে চকলেট, এটার প্রাইসটা বাড়ছে, তাহলে তুমি বাজারে এটাই শুধু লক্ষ্য করলে যে হ্যাঁ চকলেটের দামটা বাড়ছে বাজারে, তাই না? তাহলে হয়ে গেল ডেসক্রিপটিভ রিসার্চ, তাই না? এখানে কম্পারিজন থাকে, ক্লাসিফিকেশন থাকে, ডেসক্রিপশন থাকে একটা, যে অন্য চকলেটের সাথে কম্পারিজন করছো, তাই না? ক্লাসিফিকেশন করছো, এটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এই অ্যানালাইটিক্যাল রিসার্চ কি? এ বলছে এ অ্যানালাইজ করে, এই কারণটা খোঁজার চেষ্টা করে, হঠাৎ কি কারণে পালসের দাম বাড়ছে, কেন বাড়ছে, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? ডেসক্রিপটিভ রিসার্চ কি করে? ও হ্যাঁ হ্যাঁ খুঁজে বের করছে, ও ডিটেলসে যাচ্ছে না, ও তুলনা করছে, হ্যাঁ ক্লাসিফিকেশন আছে, ডেসক্রিপশন কিছু লিখছে। আর অ্যানালাইটিক্যাল রিসার্চ কি? অ্যানালাইজ করে কেন প্রবলেমটা হলো, কি কারণ, কারণ খোঁজার চেষ্টা করে, তাই ওটা হয়ে গেল অ্যানালাইটিক্যাল রিসার্চ। আর যেটা ডিডাকটিভ রিসার্চ আর ইন্ডাকটিভ রিসার্চ যেটা আছে, এটা তো পড়েইছো, ডিডাকটিভ রিসার্চ আর ইন্ডাকটিভ রিসার্চ, এখানেও সেই একই জিনিসগুলোই পাবে। ডিডাকটিভ রিসার্চ মানে কি? এই যে ইট ইজ এম টু টেস্ট, আগে থিওরি পরে স্পেসিফিক। এই বিষয় সম্পর্কে তোমাদের আগেই ধারণা আছে,
ডিডাকটিভ রিসার্চ মানে কি, একটা থিওরি তোমার আছে এবং সেটাকে টেস্ট করার চেষ্টা করছো। তাহলে এটা ডিডাকটিভ রিসার্চের মধ্যে কি হবে, কোয়ান্টিটিভ পরিমাণগত বিষয় এগুলো জড়িয়ে যাবে, নিচে লেখা আছে দেখবে, তাই না? তারপরে এটা হবে স্ট্রাকচার্ড রিসার্চ, ডিডাকটিভ রিসার্চের ভেতরে পাবে স্ট্রাকচার্ড লেখা আছে, তাই না? এটা যদি ডিটেলসে দেখো। আচ্ছা, আর ইন্ডাকটিভ রিসার্চ মানে কি, এখানে তুমি নতুন থিওরি তুলে ধরছো না, নতুন থিওরি তৈরি করছো। অনেক কিছু জিনিসকে লক্ষ্য করে তুমি নতুন থিওরি তুলে ধরছো, থিওরিকে টেস্ট করছো না। এটা হয়ে গেল ইন্ডাকটিভ রিসার্চ, যেখানে তুমি থিওরিটাকে কি করছো, গঠন করছি। হ্যাঁ তৈরি করছো, নতুন থিওরি তৈরি করছো, মানে ইন্ডাকটিভ রিসার্চ। আর যেখানে থিওরিকে টেস্ট করছো সেটা হয়ে যাবে ডিডাকটিভ রিসার্চ। ক্লিয়ার হলো? চলো আমার একটু কাজ আছে, আজকে এই অবধি পড়ালাম। তোমরা এই বিষয়গুলো দেখো, ডিটেলসে পড়ো। মেনলি কোশ্চেন রিসার্চের এই জায়গা থেকে এত দূর যতটা পড়ালাম, এখান থেকে কিন্তু একখানা কোশ্চেন তো গ্যারেন্টি আসবেই। স্যার, আজকে যেটা রেকর্ডিং করলেন এটা দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি, তাহলে পড়ার সময় এটা খুব কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ স্যার, করে দিন।